ওকে, তাহলে আসেন আজকে ক্লাস শুরু করি। যারা আসেনি তারা ভিডিও দেখে নেবে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা করছিলাম হচ্ছে সেলস রিলেটেড সব কাজ। হ্যাঁ, সেলসে কিভাবে বিক্রি করব, পারচেজ, সরি, কোড করব, কোড থেকে ইনভয়েস করব, ইনভয়েস থেকে আমরা পেমেন্ট রিসিভ করব, এরপর হচ্ছে ক্রেডিট নোট হলে কি করব। ওকে, এখন আসেন আমরা যাব বিজনেস থেকে। এই যে এটা হলো পারচেজ সেন্টার। হ্যাঁ, পারচেজ সেন্টারে যাব। তাহলে এখানে দেখেন, আমরা যদি পারচেজ ওভারভিউতে ক্লিক করি, পারচেজ ওভারভিউতে ক্লিক করলে আমরা কুইক বুকে যেমন দেখছিলাম না, সেলস ওভারভিউ আর এক্সপেন্স, এইটা হচ্ছে পারচেজ সেন্টার। এখানে আপাতত কিছু নাই, কারণ আমরা কোনো কাজই করি নাই। ওকে, এখান থেকে আপনি এই যে নিউতে গিয়ে আপনি পারচেজ অর্ডার করতে পারবেন, বিল করতে পারবেন, রিপিটিং বিল করতে পারবেন, ক্রেডিট নোট করতে পারবেন। এখানে কিন্তু ইয়াতে কি ছিল, কুইক বুকে কিন্তু ক্রেডিট নোট, মানে আপনি যখন পারচেজ করছেন তখন আপনার ক্রেডিট নোট করা কিছু ছিল না। ক্রেডিট নোট করতো কে? সাপ্লায়ার। সাপ্লায়ার ক্রেডিট নোট। এখানে কিন্তু আপনিও ক্রেডিট নোট করতে পারবেন। হ্যাঁ, সাপ্লায়ার ক্রেডিট, রাইট। সাপ্লায়ারকে ফেরত দিলাম, এখানে সেটার নামই হচ্ছে ক্রেডিট নোট। এখানে সবই ক্রেডিট নোট। হ্যাঁ, এখানে ওখানে যেমন ছিল হচ্ছে আপনার ক্রেডিট নোট আর হচ্ছে সেলস রিসিপ্ট, রিফান্ড রিসিপ্ট। টাকা পেয়ে গেলে হয়তো রিফান্ড রিসিপ্ট, আর টাকা না পেলে হয়তো ক্রেডিট নোট। আর এখানে হচ্ছে আপনি ডানে যান বামে যান, সবগুলোর নামই হচ্ছে ক্রেডিট নোট। ওকে, দেখেন আমরা এখান থেকে নিউ করতে পারি, অথবা এই বিজনেস থেকে সরাসরি পারচেজ অর্ডারে ক্লিক করলেও পারচেজ অর্ডার চলে আসবে। এখন দেখেন এখানে বলছে নিউ পারচেজ অর্ডার। পারচেজ অর্ডার কুইক বুকের নাম ছিল পারচেজ অর্ডার, এখানেও নাম হচ্ছে পারচেজ অর্ডার। ওকে, পারচেজ অর্ডারটা কি জিনিস? ঠিক কোট বা এস্টিমেটের উল্টাটা। হ্যাঁ, পারচেজ অর্ডার হচ্ছে প্রয়াদেশ। মানে আমি যেটা এখানে সিস্টেমে যেটা বোঝাচ্ছে যে আমি একটা অর্ডার করব, বাট অর্ডারটা এখনো কনফার্ম হবে না যতক্ষণ না পর্যন্ত এটা বিলে কনভার্ট হবে। ওকে, আমি একজনকে বলছি যে ভাই আমার এতগুলো জিনিস লাগবে, আপনি দেখেন তো দিতে পারেন কিনা। যদি আপনি দিতে পারেন তাহলে আমি আগামী পরশু দিন আপনাকে কনফার্ম করবো, আপনি ইনভয়েস করে পাঠাই দিন। না, সেম। ওকে, তাহলে আমরা যাব নিউ পারচেজ অর্ডারে। আচ্ছা, এখন হচ্ছে কন্ট্যাক্ট। আমাদের কন্ট্যাক্ট মানে হচ্ছে এখানে সাপ্লায়ারও আছে, কাস্টমারও আছে। তাহলে আমরা একটা সাপ্লায়ার নাম আগে সিলেক্ট করব। এখানে ধরেন ভুল করে যদি আপনারা কাস্টমার নাম সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে নিবে না। অলরেডি যাকে আপনি কাস্টমার হিসেবে ইউজ করে ফেলছেন সে তো কাস্টমারের লিস্টে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন কন্ট্যাক্ট না, এসিটা অফ করা যায়। আপনি একটু এই পাশে চলে আসেন, মানে এসি অফ করলে একটা গুমট ভাব চলে আসবে। আপনি এই কোণে চলে আসেন, তাহলে আর আপনার ঠান্ডা লাগবে না। এসির নিচে তো আর হাওয়া লাগে না, হাওয়াটা চলে যাচ্ছে সামনে। শীতকালে সমস্যা এটাই, যদি আপনি এসিটা বন্ধ করেন তাহলে পুরো গুমট হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম, আসেন। আচ্ছা, এখানে দেখেন আমরা পারচেজ অর্ডার দিচ্ছি। হ্যাঁ, পারচেজ অর্ডার দিয়ে আমরা এখানে আইটেম সিলেক্ট করব। ধরেন এটা একটা আইটেম, ধরেন এটা একটা আইটেম। ওকে, এটা নিব আমরা হচ্ছে 4টা, এটা নিব আমরা ধরেন 6টা। ওকে, ট্যাক্স রেট এখানে বলবো পারচেজ ট্যাক্স, ট্যাক্স অন পারচেজ 0। আচ্ছা, অন্য ট্যাক্সগুলো এখানে আসে নাই। ঠিক আছে, আমি আপাতত পারচেজ ট্যাক্স 0ই বসায় দিই। ওকে, তাহলে এটা হচ্ছে আমার টোটাল। এখন যদি এটা আপনি যদি এখান থেকে অ্যাপ্রুভ করে ফেলেন তাহলে সরাসরি অ্যাপ্রুভ ওয়েটিং, মানে এটা হচ্ছে বিলে কনভার্ট হওয়ার জন্য রেডি থাকবে। হ্যাঁ, আর যদি সেভ করে ফেলেন তাহলে যাবে ড্রাফট। এখান থেকে ধর আমি সেভ করলাম। হুম, এটা দেখেন আপনি, দেখেন এই যে ড্রাফটে আছে কিন্তু, মানে অ্যাজ এ পারচেজ অর্ডার এটাও এখনো কনফার্ম না। পারচেজ অর্ডারটা আমি মাত্র ড্রাফট করে রাখছি। ওকে, এখন যদি আমি এটাকে ওপেন করি, ওপেন করে আমি যদি এখানে দেখেন অ্যাপ্রুভ অ্যান্ড আদার আরেকটা করা যাবে, অথবা সরাসরি অ্যাপ্রুভ করে দেই।
না, এখনো ফিনান্সিয়াল এফেক্ট হয়নি, এটা পারচেজ অর্ডার হিসেবে কনফার্ম হয়েছে। যখন আমরা এটা বিলে কনভার্ট করব শুধুমাত্র তখনই এটা ফিনান্সিয়ালি এফেক্ট করবে। ওকে, তাহলে এটা আমরা অ্যাপ্রুভ করা মানে আমরা পারচেজ অর্ডার কনফার্ম করছি যে তোমার কাছে আমি এটা নিব, ভাই তুমি এটা দেখো, কনফার্ম করো। হুম, আচ্ছা, এখন আমরা যাই হচ্ছে পারচেজ অর্ডারে। এখন দেখেন এটা কিন্তু অ্যাপ্রুভডে চলে আসছে। প্রথমে ছিল ড্রাফটে, আমি অ্যাপ্রুভ করে দিলাম, অ্যাপ্রুভে চলে আসছে। এখন এই যে বিল্ড, যখন আমি এটা বিলে কনভার্ট করবো তখন এটা চলে যাবে বিল্ড। বিলে কনভার্ট করলে তখন আমার সব দিকে এফেক্ট করে দেবে। হ্যাঁ, পেয়েবল বেড়ে যাবে, আমার ইনভেন্টরি অ্যাসেট বেড়ে যাবে। কারণ আমি যখন বিল করবো তখন সে কি করবে, সে ইনভয়েস করে ফেলবে। ইনভয়েস করা মানে তো সব জায়গায় এফেক্ট পড়া। আচ্ছা, তাহলে আমি ধরেন এটা অর্ডার কনফার্ম করলাম, আমি এখন এটা ওপেন করব। ওপেন করে দেখেন, অনেক সময় এমন হতে পারে যে আপনি এটা বিল করেন নাই, বা বিল এখন পর্যন্ত করেন নাই, কিন্তু এটা সিস্টেমে বিল দেখাতে হতে পারে। তাহলে যে মার্ক অ্যাজ বিল্ড করলে এটা বিল হিসেবে দেখাবে, বিল্ডে যে বসে থাকবে, কিন্তু এটা কিন্তু ফাইন্যান্সিয়াল এফেক্ট পড়বে না। কারণ কি, এটা তো অফিসিয়ালি আসলে বিল হয় নাই, জাস্ট সিস্টেমকে দেখানোর জন্য এটা করছে। এই হ্যাঁ, 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 ধরেন আপনি বিল কনফার্ম করবেন, আপনি এটা 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 দিচ্ছেন, তো এটার পর বিল কনফার্ম করবেন, ঠিক আছে। এই যে কপি টু অপশন থেকে কপি টুতে যাবেন, সিলেক্ট করবেন বিল। এটা অনেক সময় প্রতিষ্ঠানের প্রয়োজন থাকতে পারে যে এটা আমি এখনো কিনি নাই, বাট এটা আমার বিল হিসেবে দেখাইতে হবে, হয়তো কিনবো 7 দিন পরে, কিন্তু আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এখন পাঠাতে হচ্ছে, বুঝছেন। মার্কাস বিল করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাঠাইলাম, বাট ওটা আসবে আমার 7 দিন পরে। ওকে, দেখেন এখানে আমি বিলটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন এখানে বলছে মার্ক দিস পারচেজ অর্ডার অ্যাজ ফুললি বিল্ড। এটা যদি আমি টিক দিয়ে রাখি তাহলে ফুল পারচেজ অর্ডারটাই আমার বিলে কনভার্ট হবে, বাট এটা যদি আমি তুলে দিই তাহলে ক্রিয়েট ড্রাফট আসছে এখানে। হ্যাঁ, ক্রিয়েট ড্রাফট দিলাম, এখন আমি এখানে এডিট করতে পারবো। না, এটা হচ্ছে বিলের ড্রাফট, আগেরটা হয়েছিল হচ্ছে পারচেজ অর্ডারের ড্রাফট, এটা হলো বিলের ড্রাফট। এখন দেখেন আপনার মনে হলো যে এটা আমার 4টা না, ফাইনালি 5টা অর্ডার দিলাম, আর এটা 6টা না, আমি 8টা অর্ডার দিলাম। ঠিক, আর এই যে ডিসকাউন্টের যে বিষয়টা, ডিসকাউন্টের বিষয়টা আমরা কোথায় চেঞ্জ করব, ইউনিট প্রাইসে, ইউনিট প্রাইসে চেঞ্জ করব। মানে ডিসকাউন্ট আমি কত পার্সেন্ট চাচ্ছি সেটা আমি বের করে নিয়ে ওই টাকাটা এখান থেকে মাইনাস করে দিব। হ্যাঁ, ডিসকাউন্ট দেওয়া হয়নি তো এখন পর্যন্ত। না, ইউনিট প্রাইস চেঞ্জ করে তখন এখানে ইয়া চলে, ধরেন যে আপনার এটার দাম 126 টাকা, কথার কথা ধরেন যে আপনি এটা 115 টাকা করে দিচ্ছেন, ঠিক আছে। না, এখানে ইয়াটা আসবে না, যখন আপনি বিল করবেন তখন এটা ওই ইয়াটা আসবে না। ইউনিট প্রাইস দেখে বুঝতে হবে যে এটার আমার বিক্রির দাম কত, আমি দিছি কত, বুঝছেন। অথবা ডেসক্রিপশনে আপনি এটা চেঞ্জ করতে পারেন, ডেসক্রিপশনে আপনি লিখে দিতে পারেন, সাপোজ ধরেন আমি এখানে 5% ডিসকাউন্ট দিচ্ছি, 5%। ডেসক্রিপশনে আমি এটা লিখে দিতে পারি 5% ডিসকাউন্ট দিলাম। হ্যাঁ, তাহলে বোঝা যাবে অন্তত। এখন আমি এটা সেভ করে রাখলে বিলের ড্রাফটে সেভ হবে, আর অ্যাপ্রুভ করলে একবারে সব জায়গায় ইম্প্যাক্ট সহ। হ্যাঁ, ও আচ্ছা, ডিউ ডেট লাগবে, যে বিল যখন করবেন তখন আর ডিউ ডেট অবশ্যই লাগবে, ডিউ ডেট ছাড়া কিন্তু নিবে না। হ্যাঁ, ডিউ ডেট ধরেন আমার এটা বিল কবে করছি, ধরেন আমি এটা বিল করতেছি 7 তারিখ, হ্যাঁ, আমার ডিউ ডেট ধরেন 30 তারিখ, ঠিক আছে। ডিউ ডেট 30 তারিখ, নিউ বিলে চলে আসছে, আমি যদি এখানে অ্যাপ্রুভে ক্লিক করি তাহলে কি হবে, আমার এটা অ্যাজ এ বিল কনভার্ট হয়ে যাবে আমার ফাইন্যান্সিয়ালি সব জায়গায়, তারপর হচ্ছে আপনার ইনভেন্টরিতে সব জায়গায় এটা আমার ইম্প্যাক্ট পড়ে যাবে। ওকে, আমি এটা অ্যাপ্রুভ করলাম। সেভ করলে কি হয় এটা তো আপনারা জানেন, সেভ করলে ড্রাফটে থাকে, এই পরবর্তীতে যদি আপনার বসকে দেখানোর দরকার পড়ে সেই জন্য আপনি ড্রাফটে সেভ করে রাখতে পারেন, বসকে দেখাইলেন, কনফার্ম হলেন, তারপর এটা। ওকে, এখন দেখেন এই বিলটা আমার অ্যাকাউন্টস পেয়েবল বাড়াই দিছে, কিন্তু আমার ইনভেন্টরি অ্যাসেটে প্রোডাক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি এটা পেমেন্ট করতে চাই এখান থেকে পেমেন্ট করতে পারবো, আমি জাস্ট একটু বিলে যাই। দেখেন, তাহলে জয় এর নাম কি,
উইলকারসন, হ্যাঁ, জয়েল উইলকারসনের নামে আমার $791 একটা বিল আছে। ওকে, এখন আমি আমার ডিউ ডেট কবে? 30 তারিখ। আমি যদি এখন পেমেন্ট দিতে যাই তাহলে জাস্ট এইটাকে ধরেন, এই যে এটা এখন বিল সেকশনে এসে এটা কিন্তু অ্যাওয়েটিং পেমেন্টে আছে, অ্যাপ্রুভ করে দিছি তো। এখন আমি যদি এটাকে ওপেন করে যদি আমি পেমেন্ট দিতে চাই, পার্শিয়াল পেমেন্টও দিতে পারবো, একবারও দিতে পারবো, এটা আপনারা জানেন। হ্যাঁ, কারণ পার্শিয়াল পেমেন্ট যদি দেই তাহলে $500 দিলাম, পেইড ডেট, দিলাম ধরেন 13 তারিখ। পেইড ফ্রম আমার কোন ব্যাংক থেকে দিছি, হ্যাঁ, এখানে কি আপনার ব্যাংকগুলো নাই নাকি? আচ্ছা, না, এটা আবার কি এখান থেকে যে অ্যাড নিউ করা যায় না, হ্যাঁ, এটা আপনার আলাদা করে ব্যাংকটা অ্যাড করে আসতে হবে। কুইকবুকে যেটা ছিল ওখানে ওখানে অ্যাড নিউ করা যেত, এখানে আবার এটা করা যায় না। তাহলে আমরা অ্যাকাউন্টিং থেকে যাব অ্যাডভান্সে গিয়ে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে একটা ব্যাংক অ্যাড করি। এই যে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, এটা দিলে কিন্তু হবে না। হ্যাঁ, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের ওপেনিং ব্যালেন্স, এটা দেখাবো 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 ওয়েট করেন, এটা দেখাবো নেক্সট ক্লাসে ব্যাংক রিকনসিলিয়েশনের সময়, তাহলে জিনিসটা একবারে মাথায় ঢুকবে। আমি ইচ্ছে করে ওটা বাকি রাখছি। কোথাও পান নাই? আমার ভিডিওতেই পাবেন, আমার ব্যাংক রিকনসিলিয়েশন, যদি আমার চ্যানেলে গিয়ে একটু সার্চ করেন যে ব্যাংক রিকনসিলিয়েশন 0, এইটাতে ওপেনিং ব্যালেন্স নিয়ে বিস্তর আলোচনা আছে প্রতিটা ক্লাসে। কারণ ওপেনিং ব্যালেন্স যদি আপনি ঠিকঠাক মতো দিতে না পারেন, আপনি সারা জিন্দেগি চেষ্টা করলেও রিকনসিলিয়েশন মিলাতে পারবেন না। না, এখানে জার্নাল করে দেওয়া যায় না। কুইকবুকে জার্নাল করে ওপেনিং ব্যালেন্স দেওয়া যায়, কিন্তু জেরোতে জার্নাল করে ওপেনিং ব্যালেন্স দেওয়া যায় না। যেহেতু ব্যাংক রিকনসিলিয়েশনের আগে এটা নিয়ে আমি একটা বিস্তর কথাবার্তা বলবো, এই জন্য আমি এখন বলতেছি না। হুম, আপনার, আমি তো এখন পর্যন্ত পাই নাই, কিন্তু কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ওকে, দেখেন তো। আচ্ছা, আরবিএস ব্যাংক, এটা দিলাম ধরেন আরবিএস ব্যাংক, এটা এটা হলো আদার, ক্রেডিট কার্ড দেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ। অ্যাকাউন্ট নাম্বার ধরেন একটা দিলাম, অ্যাকাউন্ট কোড দিলাম ধরেন 100। ব্যাংকের অ্যাকাউন্ট কোড সবসময় 1 দিয়ে শুরু করবেন, তাহলে উপরে পাবেন, এবং কারণ ব্যাংক প্রতিনিয়তই লাগবে আপনার। অ্যাড অ্যাকাউন্ট, ওকে। এখন দেখি ব্যাংকটা এখানে আসছে নাকি। না, ব্যাংক আসে নাই, কারণ এটা আমাদের রিফ্রেশ দিতে হবে। এই পেজটা তো আগে লোড হয়ে আছে, ব্যাংকের ইনফরমেশনটা এখন এখানে আসেনি। তাহলে আমরা পার্শিয়াল পেমেন্ট হিসেবে ধরেন উনি বললো যে ভাই 500, আমি 500 টাকা দিচ্ছি, ওনাকে বললাম 500 টাকা দিলাম, পেইড ডেট ধরেন দিলাম 13 তারিখ। আমি পেইড ফ্রম, এই যে দেখেন আরবিএস ব্যাংক আসছে, ব্যাংক থেকে পেমেন্ট করব। রেফারেন্স যেটা আছে আমার মতো আমি একটা দিলাম রেফারেন্স, অ্যাড পেমেন্ট। কুইকবুকের মতো এখানে কিন্তু আর অন্য কোনো সেকশনে যেতে হয় না, নিচে নিচেই সব আছে। হ্যাঁ, মানে অ্যাজ এ সফটওয়্যার কুইকবুকের থেকে জেরো অনেক স্ট্রং এবং ভালো সফটওয়্যার, কিন্তু পপুলারিটি কম। ওকে, দেখেন এখন আমাকে কি দেখাচ্ছে? 500 টাকা পেইড, আর ডিউ কত আছে? 291 টাকা। এই ডিউটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত এটা কিন্তু অ্যাওয়েটিং পেমেন্টেই থাকবে, পেইডে যাবে না। এটা কিন্তু আমরা ইনভয়েসের ক্ষেত্রে তাই দেখছিলাম। ওকে, এখন আবার ওপেন করে ধরেন বাকি টাকা, এই যে 291 টাকা, এইটা ধরেন দিছি আমরা 16 তারিখ। ওকে, পেইড ফ্রম আরবিএস ব্যাংক, রেফারেন্স, পিও নাম্বারটা লিখে দিতে পারেন বা বিল নাম্বারটা লিখে দিতে পারেন। তাহলে এখন দেখেন এই বিলটা আমার ফুললি পেইড অপশনে চলে যাবে। দেখেন অ্যাওয়েটিং পেমেন্ট 0 হয়ে গেছে, পেইডে গেলে আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে এই বিলটা পেইড করা মানে কি? আমার অ্যাকাউন্টস পেয়েবল কিন্তু কমে যাবে, আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে, আমার অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে। হ্যাঁ, ওকে, এইটুকু আমরা বুঝছি তো। ওকে, এখন ধরেন এটা তো আমরা পারচেজ অর্ডার থেকে বিলে কনভার্ট করলাম। এখন যে ক্লায়েন্টের ক্ষেত্রে আমার পারচেজ অর্ডার দরকার নেই, পুরনো হয়ে গেছে, ফোন করে বললেই হয়, তার ক্ষেত্রে আমরা সরাসরি বিল করে দিব। সেটা কি করব? এই যে বিজনেস থেকে বিলস টু পে, এখানে গেলেই হবে, অথবা আপনি এই যে
পারচেজ যে ওভারভিউ আছে, পারচেজ ওভারভিউতে গিয়ে নিউয়ে গেলেই বিল পাবেন। যেমন ধরেন আপনি বিজনেস থেকে যান পারচেজ ওভারভিউতে, পারচেজ ওভারভিউতে যে এই যে এখানে দেখেন এই যে বিল, তার মানে আমরা শর্টকাটে ওখানে বিলস টু পে থেকেও নিতে পারবো, আবার এখানে নিউ বিল থেকেও নিতে পারবো। এই যে বিলে ক্লিক করলাম, একটু আগে যে বিলস টু পেতে যা আসছিল এখনো তাই আসবে, এখন নতুন একবারে নিউ চলে আসবে। হ্যাঁ, এটা কি হলো, নিউ ফর্ম ওপেন হলো, এখান থেকে আমরা বিলের কাজ করতে পারবো। তাহলে আমরা হ্যাঁ এই এর নামে আর একটা করি বিল। বিল মানে কি, আমরা বাকিতে ক্রয় করছি, তাই তো। ধরেন আমার 1 তারিখের বিল, আমার ডিউ ডেট 30 তারিখ, রেফারেন্স ধরেন আমি আমার একটা পিও নাম্বার দিয়ে দিলাম, এটা ধরেন আমার একটা পিও নাম্বার। হ্যাঁ, পার্চেস অর্ডার নাম্বার। আমি তার কাছ থেকে কিনতেছি কি, এই দুটো প্রোডাক্ট কিনতেছি। ওকে, এই দুটো প্রোডাক্ট কিনতেছি, এটা ধরেন কিনছি আমি 5টা, আর এটা ধরেন কিনছি আমি 7টা। ওকে, ট্যাক্স রেটটা যথারীতি আমরা পারচেস ট্যাক্সটা এখানে ধরবো। ওকে, এখানে দেখেন ডিসকাউন্টের আলাদা কোনো কলাম নাই, আইটেম ডেসক্রিপশন কোয়ান্টিটি ইউনিট প্রাইস অ্যাকাউন্ট ট্যাক্স রেট আর টাকা। এখন যদি ডিসকাউন্ট দিতে চান তাহলে কীভাবে দিব, ইউনিট প্রাইসটায় আমরা এখান থেকে ডিসকাউন্ট এমন যা দিচ্ছি সেটা পার্সেন্টেজে হোক আর সংখ্যায় হোক ওটা হিসাব করে এখান থেকে মাইনাস করে দেবো। ওকে, আর ডেসক্রিপশনে লিখে দিব যে এত পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন অথবা এত টাকা ডিসকাউন্ট দেবেন, ঠিক আছে, তাহলে এটা আমার হিসাবে থাকবে। এখন এই বিলটা আগের মধ্যে সেভ করলে ড্রাফটে থাকবে, আর অ্যাপ্রুভ করলে সরাসরি অ্যাপ্রুভালে চলে যাবে। ওকে, যেহেতু আমরা ড্রাফটের বিষয়টা জানি আমরা সরাসরি অ্যাপ্রুভ করে দিচ্ছি। ওকে, এখন পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে পার্শিয়াল পেমেন্ট বা আমরা নিতে পারি, পার্শিয়াল পেমেন্ট নিতে পারি, দিতে পারি, আর হচ্ছে একবারও দিতে পারি। ধরেন আমি একবারে দিছি, এর আগে তো পার্শিয়াল দেখাইছি। অ্যাড পেমেন্ট দিলে এর ঘটনা শেষ। ওকে, এখন কি বিলের ক্ষেত্রে যদি আমরা কাউন্ট করি যে দুটো বিলের দুটো, প্রথমটা বিল ক্লিয়ার করলাম পুরোটা, পরেরটা আংশিক করলাম, আমরা কি ওইভাবে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা মানে আমি ওই অ্যামাউন্ট ধরে দিলাম একবারে, ধরেন আমি ইনভয়েস ইন্ডিকেট করলাম না। না না, বিল ইন্ডিকেট করতে হবে, নাহলে কোন বিলটা ক্লিয়ার হয়ে যাবে বুঝবেন না আপনি। সাপোজ আমি আমি একটা এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আমি আপনার কাছ থেকে 100 টাকা একটা প্রোডাক্ট কিনছি, বিল করে বাকিতে কিনছি। হ্যাঁ, আর একটা প্রোডাক্ট কিনছি আমি 50 টাকা, তাহলে আমার দুইটা বিল আপনার কাছে, আপনি আমার দুইটা বিলের টাকা পাবেন 150। এখন আমি আপনাকে বললাম যে ভাই আপনাকে আমি আপাতত 130 টাকা দিচ্ছি, এটাই তো বিষয়টা। হ্যাঁ, 130 টাকা দিচ্ছি, আপনি নতুন করে তাহলে কি করব, আমি 100 টাকার বিলটা আগে ক্লিয়ার করে ফেলবো, এখান থেকে 100 টাকা আমি পাইছি, আপনি করবেন আর কি, 100 টাকার বিল পাইছেন, আর বাকি যে 50 টাকা ওখান থেকে আপনি 30 টাকা রেখে দেন, তাহলে আপনার 20 টাকা ডিউ থাকবে আমার কাছে। আলটিমেটলি তো আপনি আমার কাছে 20 টাকাই পাবেন 150 টাকার মধ্যে, তাই না? তো ওই একটা বিল ক্লিয়ার করে দিলেন, আর একটা বিল, এরকম 2-3টা বিলে হতে পারে, উনি হয়তো অত হিসাব করেনি, বলছে ভাই 5,000 টাকা পাঠিয়ে দিলাম। এখন 3টা বা 4টা বিল আছে, দেখা গেল যে আপনার ওনার 5,000 টাকা অ্যাডজাস্ট করে আপনার 200 টাকা থাকে, তাহলে একটা বিলে আপনি 200 টাকা রেখে দিবেন, ওনাকে বলে দিবেন যে ভাই আপনার একটা বিলে এই 200 টাকা আছে। হ্যাঁ, এটা করলেই হবে, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা ওই বিলটাতে কি করলাম, একটা বিল ক্রিয়েট করলাম, আমার অ্যাকাউন্টস পেয়েবলে টাকা থাকলো, আমি যখন টাকা দিয়ে দিলাম, এটা কিন্তু একদম মানে কুইক বুকের থেকে খুবই সহজ জিনিস, জাস্ট নিচেই থাকে, বিলটা ওপেন করে নিচেই থাকে, ওখানে পেমেন্ট দিয়ে সাবমিট করে দিলে কাহিনী শেষ, বুঝছেন। তুলনামূলক কুইক বুকটা একটু জটিল, জেরো কিন্তু খুবই সহজ, চেক অ্যান্ড ব্যালেন্স অনেক বেশি, এবং শুধুমাত্র জেরোর ক্লায়েন্ট একটু কম বলে মানুষ জেরোটা শিখতে চায় না। এরর কম, হ্যাঁ, ভেজাল কম হবে বেশি, তো যার কারণে এরর কম। ওকে, এখন আসেন আমরা কি করলাম, তখন বাকিতে ক্রয় করলাম, যদি নগদ টাকায় কিনি, হতে পারে না এরকম, আমরা কুইক বুকে দেখছি না, নগদ টাকায় কিনলে কি হয়েছে, এক্সপেন্স ইয়ার ক্ষেত্রে, বিক্রির ক্ষেত্রে, কাস্টমারের ক্ষেত্রে। আর যখন আমরা কিনছি, আমরা নিজেরা কিনছি, তখন কি করছি, এক্সপেন্স একদম ওই উপরে ছিল এক্সপেন্স। এইখানে সেই জিনিসটা কোথায় পাবো, এটা পাবো হচ্ছে যে প্লাস নিউতে স্পেন্ড মানি, এটা কিন্তু আমরা এই বিজনেসের মধ্যে পাবো না।
ঠিক আছে, যখনই আপনার নগদ টাকায় কোনো প্রোডাক্ট কিনবেন তখন আপনাকে যেতে হবে এই যে প্লাস নিউ থেকে স্পেন্ড মানি। ঠিক তেমনি ভাবে যখন নগদ টাকায় আমরা বিক্রি করছি তখন কিন্তু আমরা এখান থেকে রিসিভ মানি করছি। ওকে, ওই যে আপনার সেলস রিসিপ্ট, যেটা সেলস রিসিপ্টটা এখানে হচ্ছে রিসিভ মানি। আর যখন আমরা নগদ টাকায় কিছু কিনবো, টাকা চলে যাবে আমার কাছে, তখন স্পেন্ড মানি। এই স্পেন্ড মানিতে ক্লিক করলে দেখেন, এখানে স্পেন্ড মানিতে ক্লিক করলে আমার এখানে ব্যাংক একটাই আছে, যেন একটাই শো করতেছে। কোন জায়গা থেকে টাকা দিবেন, তাই না? যদি এখানে 10টা ব্যাংক থাকতো বা 10টা ওয়ালেট বা যাই থাকুক, তাহলে এখানে 10টাই শো করতো, কোনটা থেকে দিবেন। আমি আরবিএস ব্যাংক থেকে দিচ্ছি, নেক্সট করলাম। এখন আসবে আমার আইটেম। হ্যাঁ 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 হ্যাঁ, সব ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন যা যা দিয়ে করতে পারবেন সব এখানে শো করবে, স্পেন্ড মানিতে সব শো করবে। আচ্ছা, এখন আমার কাস্টমারকে ধরেন এটাই, হ্যাঁ, নগদ টাকা দিয়ে কিনছি, ধরেন আমি 17 তারিখে, এখানে আমি একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম। আইটেম কি ছিল, ধরেন আমি একটা আইটেমই কিনছি 2 পিস। ওকে, 2 পিস। এখানে আমার ট্যাক্স রেট বসাইতে হবে। ট্যাক্স রেট আপাতত আমার অন্যগুলো অ্যাড করা নাই, যার কারণে পারচেস ট্যাক্স 0 দিয়েই করতেছি। এটা করে আমি সেভ করব। আচ্ছা, সেভ করলে পরে দেখেন এটা এখানে আর কিচ্ছু করতে হবে না, অ্যাপ্রুভ পেইড কিচ্ছু করতে হবে না। সেভ করে দেওয়া মানে এটা ব্যাংক থেকে অটোমেটিক টাকা বের হয়ে যাবে, আর প্রোডাক্ট অটোমেটিক আপনার ইয়েতে চলে আসবে, ক্যাশ পাবে। হ্যাঁ, তাহলে আমাদের মূল জিনিস যেটা, মূল জিনিসটা কি, পারচেজ অর্ডার করতে পারতেছি। আমি পারচেজ অর্ডার কিন্তু অনেক জায়গায় দিই, তাই না? পারচেজ অর্ডার করতে পারতেছি, পারচেজ অর্ডারটা যদি আমার কনফার্ম থাকে সেটাকে আমরা বিলে কনভার্ট করে ফেলতে পারতেছি, অথবা পারচেজ অর্ডার যার সাথে আমার প্রয়োজন নাই তাকে আমি সরাসরি বিলই করে ফেলতে পারতেছি। এরপরে কি আসলো, যে যদি আমি নগদ টাকায় কিনি, বিল মানে কি বাকিতে কেনা, নগদ টাকায় কিনলে আমি স্পেন্ড মানি করে নগদ টাকায় কিনে ফেলতে পারতেছি। এখন ধরেন যদি আমি কেনার পর ফেরত দিই তাহলে কি হবে? আমরা কুইক বুকে করছিলাম কি, সাপ্লায়ার ক্রেডিট করছিলাম, সাপ্লায়ার ক্রেডিট। আর এখানে নাম হচ্ছে ক্রেডিট নোট। এখানে সাপ্লায়ার কাস্টমার সব জায়গায় নাম হচ্ছে ক্রেডিট নোট, টাকা পাওয়ার আগেও ক্রেডিট নোট, টাকা পাওয়ার পরেও ক্রেডিট নোট। ওকে, আচ্ছা, এখানে আসেন আমরা একটু পারচেজ ওভারভিউতে যাই। পারচেজ ওভারভিউতে গিয়ে সব তো পেমেন্ট করে দিছি। আচ্ছা, সি অলে যাই, বিলের সি অল গেলাম আর কি। হ্যাঁ, বিল কতগুলো আছে সেগুলো দেখি। আচ্ছা, 2টা বিল আছে এখানে, 2টা আমরা পেইড দেখাইছি, তাই তো? আচ্ছা, এখন যেটা করব, ধরেন আমার এই পেইড একটা বিল থেকেই আমার কিছু জিনিস রিটার্ন যাবে, হতে পারে না? টাকা দিয়ে দিছি তারপর রিটার্ন দিতে পারি না আমি? ওকে, এখন ধরেন এখান থেকে আমি এডিট করব না, ওকে, এটা নোট গেল কই, নোট হিস্ট্রি। ওকে, আ আ আ আচ্ছা, এটা যদি এডিট করি, না, এখান থেকে না। আচ্ছা, এটা আমার যেতে হবে পারচেজ ওভারভিউতে। আচ্ছা, এখানে যেটা আমরা করি, আমরা একটু দেখে নিই যে কার্ডটাতে আমরা ক্রেডিট নোট করব, আর এটা 2টাই পেইড, মানে টাকা আমি দিয়ে দিছি তারপরে ক্রেডিট নোট হচ্ছে। ওকে, এখন ধরেন এই যে এইটাতে, হ্যাঁ, এইটা একটু ওপেন করে নিই। হ্যাঁ, বুঝি না। এখন ধরেন আমি নগদ টাকায় কিনছি, আমি নগদ টাকায় প্রোডাক্টটা কিনছি, কিনে আনার পর দেখছি প্রোডাক্ট নষ্ট, আমি ফেরত দেবো না? হ্যাঁ, সেটাই হচ্ছে আর কি। একটা হলো বিল করলে মানে এখনো টাকা দেই নাই তার আগে ফেরত, আর একটা হচ্ছে টাকা দিয়ে দিছি তারপরে ফেরত। এখানে সবসময় ক্রেডিট নোট। পারচেজ ওভারভিউতে যাব। আচ্ছা, আমরা যেটা করতেছিলাম সেটা একটু করি আগে, এটা একটু দেখে নিই, কারণ
কোন বিলের এগেনস্টে ক্রেডিট নোট করতেছি এটা তো আমার জানতে হবে। এটাই সুন্দর প্র্যাকটিস, কিন্তু আমাদের এই যে রিটার্ন করাটা সব অ্যাভয়েড করতে চাই, রিটার্ন পলিসিটাই ওনারা চেঞ্জ করে ধরেন মানে এটা তো হচ্ছে আমাদের লোকাল আমাদের সিস্টেম। কালচার। হ্যাঁ, আমাদের লোকাল সিস্টেম ধরেন সিস্টেমে তো রাখে, ঠিক আছে। ধরেন যে হচ্ছে যারা কি বলে জানি, ইসলামে কি বলে, হ্যাঁ, অন্য ধর্মেরও থাকতে পারেন, বাট ইসলাম বলে হচ্ছে যে ব্যক্তি প্রোডাক্ট বিক্রি করে, ধরেন আমি একটা প্রোডাক্ট নষ্ট করে ফেলছি সেটা ডিফারেন্ট ইস্যু, বাট নর্মালি প্রোডাক্টটা ফেরত নেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এটা কোথায় কোন হাদিস আছে একটু এইভাবে বলা দরকার, তাছাড়া না না, সততার সাথে কোনো ব্যবসা কনফিউশন নেই। এটা তো এটার ব্যাপারে যে হাদিস, এক সাহাবী মদিনাতে ব্যবসা বন্ধ করবেন, উনি ব্যবসা আর করবেন না, উনি ব্যবসা বন্ধ করার পরেও 3 মাস দোকান নিয়ে বসেছিল যাতে কেউ প্রোডাক্ট ফেরত নিয়ে আসে। হ্যাঁ, রেফারেন্সটা আমার মনে নাই, হাদিস সহিহ। এবং না ধরেন কি আমি জানি রেফারেন্সটা সঠিক মনে করেন, আমি আপনাকে এটা কনভে করলাম আর কি। এখন ধরেন এই যে কদিন আগে ভোক্তা অধিকারের ওই ভদ্রলোক ম্যাজিস্ট্রেট বললো না ইয়াকে, আমি একটা ভিডিওতে দেখলাম আর কি, বলতেছে উনি নিজে বলতেছে যে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন যে যে সৎ ব্যবসায়ী তার হাসর হবে হচ্ছে সিদ্দিকিনদের সাথে, রবি রাসূলগণের সাথে, সৎ ব্যবসায়ী। আর আমরা করি কি, ব্যাগের উপরে বা প্রোডাক্টের মধ্যে লিখে রেখে বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না। এই জন্য আমাদের এখানকার ব্যবসার তো উন্নতি নেই। বাট ওরা বিধর্মী হলেও ওরা এই প্র্যাকটিসটা করে। ওরা কি করে, ওরা যেমন ধরেন আইফোন, একটা আইফোনের কিন্তু অনেক দাম, তাই না? $1500 দাম, 1.5 লাখ 2 লাখ টাকা দাম বাংলাদেশি টাকায়। এই আইফোনটা আপনি অ্যাপল স্টোর থেকে কিনছেন, কেনার পরে আপনার টাইম থাকবে 14 দিন। 14 দিনের মধ্যে আপনি ফেরত দিবেন, কোনো কারণ বলতে হবে না, আমার ইউজ করে ভালো লাগেনি, শেষ। গুলশানে স্পার্কিয়া নামে একটা ডেলিভারি জামসের দোকান আছে, বিরাট দোকান, 7 দিনের মধ্যে না 5 দিনের মধ্যে টাকা ফেরত দেবে। হ্যাঁ, আপনি দেখবেন যে ওদের ব্যবসা অন্যরকম লেভেলের, ওদের ব্যবসা অন্য লেভেলের। যারা দেখবেন এরকম ফেরত দেয় তাদের দেখবেন ব্যবসা আপনি ঠেকাইতে পারতেছেন, আমাদের ব্যবসা অন্য level। ঠিক আছে? আর যারা চিন্তা করে যে আমি একবার বিক্রি করছি আর ফেরত দিলে কি হবে, ওর ব্যবসা দেখবেন উঠতেছে না। না না, মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখতে পাই যে মুসলিমদের যে ব্যবসায়িক নিয়মগুলো বিধর্মীরাই পালন করে অনেক বেশি। হ্যাঁ, আমার পরিচিত এক আঙ্কেল ছিল, এখন বেঁচে আছে কিনা জানি না, মানে অনেক আগে পরিচয় ছিল এক ভদ্রলোকের সাথে, উনি থাকেন ইংল্যান্ডে। উনি ইংল্যান্ডে চলে গেছেন 1970 সালে, স্বাধীনতার আগে, পাকিস্তান পিরিয়ডে। মাঝে মাঝে মজা করে বলে তোমাদের বাংলাদেশ, মানে উনি তো বাংলাদেশ থেকে চলে গেছে 70 সালে। তো উনি একদিন বলতেছিলেন যে ওনার এক ফ্রেন্ডের সাথে উনি বিচে বসে আছেন, সমুদ্রের বিচে বসে আছেন। তো সেখানে ইউকেতে তো বিচে মানে পুরুষ মহিলার গায়ে কাপড় নাই, সোজা কথা। এখন উনি ওনার ফ্রেন্ডকে বলতেছেন যে দেখো তোমাদের এই যে কালচারটা, মানে তোমরা কাপড় চোপড় গায়ে রাখো না, এটা তো ভালো না। তো বলছে তুমি তো অনেকদিন ধরে ইউকেতে আসো। বলে হ্যাঁ আছি। এখানে কাউকে ওজনে কম দিতে দেখছো? না। কাউকে মিথ্যা কথা বলতেছো, ঠকাইতে দেখছো? না। কাউকে এরকম বাটপারি করতেছো? না। তো ওর কথা হচ্ছে যদি আমার সবকিছু সৎভাবে চলে তো ওর গায়ে কাপড় থাকলে কি না থাকলে, যদিও এটা আমাদের ইসলাম সমর্থন করে না, কিন্তু ওরা কিন্তু ওই জিনিসটা প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, ওকে, ওখানেও বদমাশ লোক আছে, কিন্তু ওটা একটু কম সংখ্যায়, অনেক কম। না, ওই নিচে গল্পের চলে ধরো ওখানে 10% লোক খারাপ। হ্যাঁ, যাই হোক ধরে নিচ্ছি এই হলো অবস্থা। ধর্মীয় দিক থেকে চিন্তা করলে অনেক কিছু। হ্যাঁ সেটাই। এই যে যারা প্রকৃত যারা ছাপায় হেল্প চাইলে কারণ ওই যে অর্ডার ইয়ে করে এই জন্য। আচ্ছা দেখেন, এখন একটা আমরা এটাতে পেমেন্ট হয়ে গেছে, পেমেন্ট দিয়ে দিছি না, এই পেমেন্ট দিয়ে দেওয়ার পরে আমরা একটা ক্রেডিট নোট করব। সেখান থেকে আমরা কি করব, আমরা যাব পারচেজ ওভারভিউতে। এই যে বিজনেস থেকে যাব আমরা পারচেজ ওভারভিউতে ক্লিক করব। ক্লিক করলে এই পেজে আসবো। এখানে দেখেন এই যে প্লাস নিউ আইকন আছে, এই প্লাস নিউ থেকে আমরা যাব ক্রেডিট নোটে। ক্রেডিট নোটে গেলে এখন দেখেন কার কাছ থেকে প্রোডাক্টটা কিনছিলাম, কার নামে আমার ক্রেডিট নোটটা হবে, আমি সেটা যে পাশের ট্যাবে বের করে রাখছি।
এটা কে? জয়। হ্যাঁ, জয়, এই যে এর নামে হবে ক্রেডিট নোট। এখন দেখি প্রোডাক্টটা আমরা কবে কিনছি। প্রোডাক্ট কিনছি হচ্ছে 1 নভেম্বর, তাই না? সরি, হ্যাঁ 1 নভেম্বর প্রোডাক্টটা কিনছি। এখন হচ্ছে আমি ধরেন 6 নভেম্বরে আমি প্রোডাক্টটা ফেরত দিচ্ছি, ঠিক আছে? একটা রেফারেন্স নাম্বার দিলাম, ধরেন এটা আমি বিল নাম্বারটাই দিলাম, ধরেন কথা কথা এটা আমার বিল নাম্বার। হ্যাঁ, রেফারেন্স আগে নাই, এটাই ইনভেস্ট করে। হ্যাঁ মানে এই, আচ্ছা দাঁড়ান, এখানে একটা বিল নাম্বার, এই যে বিল পিও এটা, হ্যাঁ এটা হচ্ছে আমার রেফারেন্স, ঠিক আছে? দিলাম। ওকে, এখন আমরা প্রোডাক্ট কিনছি কি কি? প্রোডাক্ট কিনছি 1001 আর 1004, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব, ধরেন আমরা 1004 এই 60টার মধ্যে 2টা ফেরত দেবো, এটা এটা ঠিক আছিল আমার। হ্যাঁ, তাহলে 1004 আমি তাহলে এখানে লিখি 1004, এই যে এটা আমার ফেরত যাবে কয়টা? 2টা। ট্যাক্স রেট যা ছিল তাই দিবেন, দিয়ে আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম। ওকে, এখন দেখেন এই ক্রেডিট নোটটা আমার এখানে অ্যাপ্রুভড অবস্থায় আছে। এখন বলতেছে কি, ওর নামে তো একটা ক্রেডিট নোট হয়ে আছে। হ্যাঁ, এখন কি করতে হবে? ও আমাকে টাকা ফেরত দেবে, কিনছি না? টাকা যদি আমাকে ফেরত দেয় তাহলে কি হবে বলেন? এই যে টাকা, এখানে বসাবো আমি ডেট, ধরেন 6 তারিখে ফেরত দিচ্ছে, তো আমাকে 8 তারিখে টাকা ফেরত দিচ্ছে। পেইড টু আমার কোন ব্যাংকে দিচ্ছে, আর এইটা ধরেন আমি ওই বিলের ওই রেফারেন্সটাই দিলাম, ঠিক আছে? এখন ধরেন এমন হইলো যে বললো ভাই আমি তো তোমাকে পুরো টাকা ফেরত দেবো না, তুমি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছো, প্রোডাক্টের এগেনস্টে প্রোডাক্ট নাও, এই টাকার এগেনস্টে প্রোডাক্ট নাও। অথবা বললো যে তোমাকে আমি 300 টাকা ফেরত দিচ্ছি তোমার ব্যাংকে, আর 72 টাকা তোমার প্রোডাক্ট নিয়ে অ্যাডজাস্ট করতে হবে, হতে পারে না এরকম? আমরা অ্যাড রিফান্ড করে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের এই ক্রেডিট নোটে দেখেন এখনো 72 টাকা ডিউ শো করতেছে, তাই না? ওর কাছে আমি 72 টাকা এখনো পাই, এই তো। এখন আসেন এই 72 টাকা আমি অ্যাডজাস্ট করব কি করে? প্রোডাক্ট যে আমি নিব সেই নতুন ইনভয়েসের সাথে অ্যাডজাস্ট, বা নতুন বিলের সাথে আমি অ্যাডজাস্ট করব কি করে, তাই না? এখন ধরেন আমরা পারচেজ ওভারভিউতে যাই, গিয়ে একটা নিউ বিল করি। হ্যাঁ, এই বিলটা ধরেন ফাইন্যান্সিয়াল ইয়ার চেঞ্জ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, যখনই আপনি করুন তখন ওটা ধরে ফেলবে। দেখেন ধরেন এক বছর ব্যবসায়ী না, কিন্তু ওগুলো তো ডিফারেন্ট কেস। রেকর্ড আছে। ধরেন আমি 20 তারিখে এই যে জয়ের নামে আর একটা বিল করতেছি। হ্যাঁ, ডিউ ডেট ধরেন দিলাম আমি 30 তারিখ, রেফারেন্স একটা দিলাম। অনাদায়ী যদিও জায়গা কালেকশন হইতে পরে দিয়ে আবার এটা আচ্ছা, এটা দিলাম আমি 4টা। ট্যাক্স রেট এটা। হ্যাঁ, ওর নামে আমি আরেকটা বিল করতেছি, ওর কাছে আবার প্রোডাক্ট কিনতেছি, ঠিক আছে? এটা যদি আমি অ্যাপ্রুভ করি, দেখেন এখানে কি বলছে, জয় উইলকারসন হ্যাজ 32 in outstanding credit, would you like to allocate credit to this bill? মানে যার নামে আপনার টাকা, আপনি তার কাছে টাকা পাবেন, তার নামে যখন আরেকটা বিল করবেন তখন অটোমেটিক্যালি শো করবে যে আপনি ওই 72 টাকা এই বিলের সাথে অ্যালোকেট করবেন কিনা। ক্রেডিট নোটের ক্ষেত্রে কি হয়েছিল, যখন আমরা টাকা পাই নাই তখন আমরা ফেরত দিলে ওই ক্রেডিট নোটের অংশটা নিচে চলে গেছে, ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে টাকাটা, তাই না? এখন এখন বলতেছে ওর কাছে তুমি 72 টাকা পাও, এটা কি তুমি অ্যাডজাস্ট করবে কিনা? ধরেন আমরা অ্যালোকেট দিলাম, অ্যামাউন্ট অফ ক্রেডিট 72, লিখে দিতে হবে কত টাকা ছিল। হ্যাঁ, 72 টাকা ছিল না? 72, অ্যালোকেট ক্রেডিট। তাহলে এই বিলে আমার কত ছিল? 720 টাকা ছিল না? সেটা কিন্তু এখন 648 টাকা হয়ে গেল। এই 720 টাকা আর এই যে ক্রেডিট অ্যালোকেট করে ফেলছি, ইজি না? সহজ জিনিস, কিন্তু একদম সহজ জিনিস, ঠিক আছে? এখন কি করবো, ওর কাছ থেকে টাকা নিব, একদম টাকা চলে আসলে এই যে এখানে ধরেন 21 তারিখে টাকা নিলাম, কোন ব্যাংকে নিলাম,
আর রেফারেন্স নাম্বার ধরেন এই যে এটাই ধরেন রেফারেন্স নাম্বার, হ্যাঁ, অথবা ক্রেডিট নোটের রেফারেন্স নাম্বারও দিতে হবে। অ্যাড পেমেন্ট দিলাম, ঘটনা শেষ। জিরোর থেকে সহজ সফটওয়্যার আর নাই কোনো। টাকা কেন ফেরত দিবে? টাকা তো ওর সাথে ওর কাছে আমি যখন নতুন যে প্রোডাক্ট কিনলাম সেই প্রোডাক্টের সাথে তো আমি প্লাস মাইনাস করলাম যে তোমার কাছে আগে 72 টাকা পাই, তুমি আমার কাছে 720 টাকা পাও, 72 টাকা বাদ দিয়ে 648 টাকা দিলাম তোমাকে। ওই বিলটার এগেইনস্টে পেমেন্ট এখন হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার চেঞ্জ হয়ে গেলেও ওই অ্যালোকেশনটা চলে আসবে, সমস্যা নেই। বলেন। না, ফাইন্যান্সিয়াল চেঞ্জ হলেও ধরেন ওই এগেইনস্টে আমরা একটা করে দিছি, এই কুরিয়ার করে Bad বা debt। ব্যাড ডেট করে দিছি। ব্যাড ডেট করে দিলে তো ওটা শেষ, ওটা তার আমি আসবে। তো বলছি যে জানালের উপর দেখা গেল পরের বছর একে ধরে আমি বিল আসলে কি করবে না। ব্যাড ডেট করে দিয়েছেন মানে ওটা তো আপনি বাতিলের খাতায় ফালাই দিয়েছেন, ও তো আর অ্যালোকেট করবে না। ব্যাড ডেট করে দিয়েছেন মানে কি ওটা বাতিল চলে গেছে, ওটা শেষ। বল। জিরো শেষ করে জিরোটা মনে হয় সহজ বলতেছেন, তাহলে সেজটা কি তাতে ওরকম নাকি আর সেইজ কিছুটা কুইক বুকের মতো। পরবর্তীতে এখানে শিখাবেন গিয়ে এটা আমি জানুয়ারির মানে এই বছরে করব না, জানুয়ারির থেকে দেখি চেষ্টা করবো আর কি সেইজ শেখাতে। এর সাথে দিব অন্য কিছু নাকি? না, আমার নিজের আসলে এখন এত কিছু করার সময় নেই, বুঝছেন, আমি একটাই করাবো সেইজ। মানে আপনার কুইক বুক জিরো একটা, সাথে হয়তো বা সেইজ দিলাম। আপনাদের ক্লাস ছিল 18টা বা 20টা, যাই হোক সেটা হয়তো বা আরো 5টা ক্লাস বাড়াই দেবো আর কি, 25টা ক্লাসে হবে, তখন আপনার ফিটাও একটু বেড়ে যাবে 3টা সাবজেক্ট। তাহলে এই পর্যন্ত বুঝলাম। আচ্ছা, এখন ধরেন বিল করছি, বিল করছি কিন্তু ফেরত দেবো, এটা তো হলো টাকা আমি দিয়ে দেওয়ার পরে, হ্যাঁ। এখন ধরেন একটা বিল করি আর কি। নিউ বিল ফ্রম জয় দিই, বিল করছি ধরেন আমি 7 তারিখ, ডিউ ডেট 30 তারিখ, রেফারেন্স একটা দিলাম, রেফারেন্স পিও নাম্বার দিই, পিও। আচ্ছা, এখন ধরেন এইটা কিনছি আমি 5টা, পারচেস ট্যাক্স সিলেক্ট করে দিলাম, অ্যাপ্রুভ সরাসরি, হ্যাঁ। তারপরে জয়ের নামে আমার একটা বিল আছে, যে বিলটা কত টাকার, 630 টাকার বিল, ঠিক আছে। এখন ধরেন ওকে আমি এখনো টাকা দিই নাই, তার আগে আমি প্রোডাক্ট ফেরত দিয়ে দিচ্ছি, ওকে। এখন কি করব, এখান থেকে অ্যাড এ ক্রেডিট নোট, মানে এটা যদি আপনার ওপেন করা নাও থাকে এটা ওপেন করে নিতে হবে ট্রানজ্যাকশনটা, ওকে। বিলস টু পেতে যাই, কুইকবুকে কি ছিল, আপনি সাপ্লাই ক্রেডিট করে আপনি বসে থাকতে হতো, আপনার সাপ্লায়ার বাকি কাজ করতো, তাই না। এখানে আপনার নিজেরই সেই কাজ করার অপশন আছে, এই 630টাকে জাস্ট উপরে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এই ট্রানজ্যাকশনটা ওপেন করে আমরা এই যে অপশন থেকে অ্যাড ক্রেডিট নোট, যখন আমরা টাকা পাই নাই আর যখন টাকা পাইছি তখন কিন্তু এইখানে এসে ক্রেডিট নোট অপশন পাবে না, তখন নতুন প্লাস নিউতে গিয়ে ক্রেডিট নোট ওপেন করে ওই ট্রানজ্যাকশনটা ওপেন করে দেখতে হবে যে ওখানে আসলে কি কি কিনছি, সেখান থেকে কি ফেরত যাচ্ছে, ওই আমার সাপ্লায়ার ওই প্রোডাক্ট ঠিক রেখে সাবমিট করে দিলেই হয়ে যাচ্ছে, বুঝছেন তো। জিরোতে মানে এই প্রত্যেকটা ট্রানজেকশন ভিতরে ঢুকে কাজটা করতে হবে। রাইট, এটা তো সহজ জিনিস, মানে সব দেখা যায় একদম ট্রানজ্যাকশন। এই যে এখানে জাস্ট খালি পেমেন্ট এখান থেকে দিয়ে দিচ্ছেন, আমার কুইকবুকের মতো আলাদা করে যে কিছু করতে হচ্ছে না, ওকে। ওকে, অ্যাড ক্রেডিট নোট করলাম, দেখেন এখন ওইটাই চলে আসছে, তাই না। এর মধ্যে ক্রেডিট নোট হবে কটা, ধরেন এই 5টার মধ্যে আমি একটা ফেরত দিচ্ছি, ওকে, একটা ফেরত দিচ্ছি, তাহলে এটাই আমার ক্রেডিট নোট, এটা অ্যাপ্রুভ করে দিলাম। এখন যদি আপনি এটা কি বলতেছে, টোটাল ডু নট ম্যাচ, ও সরি, এই যে এখানে এই যে এইটা কি করতে হবে বলেন তো, ক্রেডিট নোট কত, 126 টাকা না, 126 টাকা না, এখানে টোটাল অ্যামাউন্ট দিতে হবে 126, দিয়ে এটা অ্যাপ্রুভ করতে হবে। এমন দেখাচ্ছে তখন পুরাটা দিই, পুরাটা তো আর আমি করতেছি না। এইখানে দেখেন এখন এইটা আমার কত ছিল, 530 টাকার একটা বিল ছিল, যেখানে আমার এই যে একটা ক্রেডিট নোট এখানে 126 টাকা অ্যাড হয়ে আছে,
অটোমেটিক্যালি আমার যেহেতু এখনো টাকা দিই নাই, তাহলে 500 একটা প্রোডাক্ট ফেরত দিয়েছি, তাহলে আমার এখন 504 টাকা ফেরত দিলেই মানে টাকা দিলেই হয়ে যাচ্ছে। 504 টাকার বিল হয়ে গেল। সহজ না জিনিসটা? একেবারে সহজ। আপনার কুইক বুকের মতো ডান বামের কোনো ভেজাল নেই। এসির দরকার নাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে ক্লাস করে দিল এখন বন্ধ করে দিই, আর এসিটা একবার বন্ধ রাখলে কিছুক্ষণ পর আমাদের গরম হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা ধরেন আমি পেমেন্টও দিয়ে দিই সেম আগের মতো। এটা হচ্ছে ধরেন আপনার বিল এত, তাহলে ক্রেডিট নোট অ্যালোকেট করে আমরা বিল পেমেন্ট করে দিলাম 504 টাকা। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, ওকে। তাহলে আমাদের সেলস রিলেটেড কাজ শেষ। এখন আমি যেটা দিব আপনাদেরকে কি আমি কাস্টমার প্র্যাকটিসটা দিয়েছিলাম, এখন সাপ্লায়ারের প্র্যাকটিসটা দিব। বাসায় গিয়ে এই যে সাপ্লায়ারগুলো আপনারা এখানে যে কন্ট্যাক্টগুলো অ্যাড করছেন না, এই কন্ট্যাক্টের নামে নামেই আছে। ওকে, এই কন্ট্যাক্টের নামে নামে আপনারা ওই প্র্যাকটিসটা করবেন। আপনাদের মূলত এখন টপিক বাকি থাকবে দুইটা, একটা হচ্ছে পেরোল, আর এটা জার্নাল করেই করতে হবে, আর একটা হচ্ছে আপনার ব্যাংক রিকনসিলেশন। নেক্সট ক্লাসে করবো আমি ব্যাংক রিকনসিলেশন। পেরোলের জন্য আপনাদের অ্যালোকেটেড টাইম নাই, কারণ অলরেডি 10টা ব্যাচ শুরু হয়ে গেছে। 10টার ব্যাচ শুরু করবো, আজকে থেকে শুরু হচ্ছে 10টার ব্যাচ। হ্যাঁ, 10টার ব্যাচ শুরু করব আমি জেরো দিয়ে। যার এই ব্যাচে যার জেরোতে প্রবলেম আছে বা জেরোর ক্লাসটা যদি আবার করতে চান, তাহলে নেক্সট শুক্রবার থেকে 10টায় চলে আসবেন। যখন আসবেন এই ব্যাচটায়, হ্যাঁ, তখন আমরা সবাই তো আসবেন, দুইজন আসবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অনলাইনে যেটা করা হচ্ছে ওখানেও কি জয়েন করতে পারবো? অনলাইনে ওই ব্যাচটা আসলে অনলাইন ব্যাচটা শেষ হয়ে যাবে, ধরো দুটা ক্লাস আছে জেরোর, জেরো শেষ হলে আবার নতুন অনলাইন ব্যাচ শুরু হবে, সেখানে করতে পারবেন। একদম কি মানে নতুন কোনো অনলাইন বেস না, নতুন পুরনো ব্যাচ আছে, ওটা শেষ হয়ে যাবে, ওটা 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, 2-3টা ক্লাস আছে ম্যাক্সিমাম। তারপর নতুন ব্যাচ শুরু হলে তখন করতে পারবেন অনলাইনে। অনলাইন বলেন না, লাইভ বলেন, কোনোটাই দুইটা দিনের বেশি আসবে না, একদম কঠিন মিলে। না, আপনি যদি পরের ক্লাসে এসে জয়েন করেন, আপনাকে কিন্তু আলাদা করে কোনো টাকা দিতে হচ্ছে না। কষ্ট করে নিজের শরীরটাকে বয়ে নিয়ে এই পর্যন্ত আসতে হবে, এই আর কিছু না। তো আপনি যদি মনে করেন যে আপনার রিভিউ ক্লাস দরকার, আরো ক্লাস দরকার, তাহলে আপনার আজকে থেকে আরেকটা জেরোর ক্লাস শুরু হচ্ছে। আপনি নেক্সট ফ্রাইডেতে বা এই ফ্রাইডে থেকেও আপনি শুরু করতে পারেন, 10টার সময় এসে ওই ক্লাসের সাথে বসে যেতে পারেন। এটা জিরো হইলো স্যার কুইক বুকসের কোনো ক্লাস শুরু হয়েছে? না, কুইক বুকসের ক্লাস শুরু হবে, হ্যাঁ কুইক বুকসের ক্লাস শুরু হবে জেরোর পরে, আর আরেকটা ব্যাচে শুরু হবে, সেটা হচ্ছে রবিবার সন্ধ্যা 7টায়। ওটা বুক হ্যাঁ, কুইক বুকসের ক্লাস শুরু হবে একটা ক্লাস পরে, এই রবিবারের পর থেকে শুরু হবে, পরের রবিবার থেকে শুরু হবে ওখানে কুইক বুকস। কেউ যদি মনে করেন যে আপনার কুইক বুকসের রিভিউ দরকার, তাহলে রবিবার সন্ধ্যা 7টার ক্লাসে এসে বসে যাবেন, কোনো অসুবিধা নেই। আমার ব্যাংক হ্যাঁ, ব্যাংক রিকনসিলিয়েশন যখন হবে তখন এসে বসবেন, কোনো সমস্যা নেই। স্যার আপনি যতগুলো মানে আমাদের রেকর্ড সহ আরো অন্যান্য যত রেকর্ড দিচ্ছেন শেষের দিকে স্যার সাউন্ড থাকে পুরো সাউন্ডের সমস্যা হয়েছে। মানে আমরা সিএসবি পর্যন্ত বেশ সব সমস্যা। ওকে মানে শুনছি বা পারছি, তারপরে যখন ওই যে ম্যাচ করতে যাব তখন সাউন্ড থাকে। বুঝছি, ঠিক আছে, আমি কমন একটা ভিডিও বানাবো, দেখি নেক্সট উইকে ব্যাংক রিকনসিলিয়েশনের কমন ভিডিও বানাবো। ক্লাস হবে স্যার আজকে থেকে। হ্যাঁ, আজকে থেকে দুই কটা ক্লাস দিয়ে নতুন ব্যাচ 6টা ক্লাসে, 6টা ক্লাস দিয়ে 6টা ক্লাসে শেষ হয়ে যাবে। এভরি ফ্রাইডে। হ্যাঁ, 10টার সময়। আপনাদের ক্লাস তো অনেক বেশি হয়েছে, আপনাদের ক্লাস কিন্তু বেশি হয়েছে। আচ্ছা, আমাদের ক্লাস বেশি কেমন হয়েছে সব জানতে স্যার? আপনাদের ক্লাস অলরেডি আজকে 18তম ক্লাস চলতেছে, নর্মালি 16 ক্লাসে শেষ হয়ে যায়। 18তম ক্লাস হয়েছে। ওটা তো অফিসের দোষ। কারণ চলে গেছে। অফিসের দোষ হইলেও আপনার ব্যাংক রিকনসিলিয়েশনে 3টা ক্লাস পাইছেন, 3টা ক্লাস পায় তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? আচ্ছা, যাই হোক, আপনাদের জন্য অপশন খোলা, কোনো সমস্যা নেই। যার যেখানে সমস্যা মনে হবে আপনি আমাকে একটা নক দিবেন, গ্রুপে নক দিবেন যে আমার এই টপিকটার ক্লাসটা করতে চাই, নেক্সট কবে কোন ব্যাচের সাথে হবে, আমি টাইম ডেট জানাই দেবো, চলে আসবেন একটু কষ্ট করে। আপনার তো আর প্রতি ক্লাসে আসতে হবে না, আপনি যদি দুটো একটা টপিকে ওই দিন একটু কষ্ট করে চলে আসবেন, পারলে তো অসুবিধা নেই। কোনো সমস্যা নেই। তাহলে মনে করেন যে এটার মধ্যে আছি। তারপর শুরুর দিকে একটু বেশি বেশি লোক হবে, আস্তে আস্তে লোক কমে যাবে, অসুবিধা নেই। আর আগে এসে বসে থাকবে। কে বলবে মান্না খাইতে?
সেটাই আমি অ্যালাউ ক্লাসে ভাই শোনেন ক্লাসে আমি অ্যালাউ করলে তো কোনো সমস্যা নেই, কারো কোনো সমস্যা নেই, তাই না? তো অ্যালাউ আমি করতেছি, আর কার কি সমস্যা? আর একটা ব্যাপার হচ্ছে কি যে শুরুর দিকে একটু লোকজন বেশি থাকে, তারপরে কি হয় লোক কমতে থাকে না, তো 2 4 5টা ক্লাস পর লোক এমনি কমে যাবে, আপনারা এমনি থেকে যাবেন, যাদের আগ্রহ আছে, কোনো সমস্যা নেই। জিরো আসতে দরকার নেই, কালকে দরকার নেই। 60 কাছ থেকে দিল যদি হ্যাঁ হ্যাঁ তারপর ব্যাংক কুইজ বুকার ব্যাংক সেটা বেশি দরকার। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। স্যার আপনি অর্গানাইজেশন তো বলে দিয়েছে আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিবে, আপনি যদি আগামী 6 মাস বিভিন্ন ব্যাচের সাথে আমার সাথে ক্লাস করেন কোনো অসুবিধা নেই। তার অনলাইনটা তো অর্গানাইজেশনের বাইরে, আপনি পার্সোনালি দিচ্ছেন। না না অনলাইনটাও অর্গানাইজেশন। আমি পার্সোনালি শুধু আমার 2টা স্টুডেন্ট আছে, একটা হচ্ছে ইউএস এর একটা কানাডার, শুধু ওই দুজনকে করে, আর পার্সোনালি কাউকে কিছু করাই না ভাই, কারণ এত সময় আমার নেই, মানে আমার নিজের জন্য তো কিছু সময় দেওয়া দরকার। আমরাও তো বিদেশে যাওয়ার এটা হাসির বিষয় না। না না ওনারা শোনেন, ওনারা থাকে হচ্ছে একজন কানাডাতে একজন ইউএসএ তে, ওনারা ওখানে ধরেন এই টাইপের মানুষ খুঁজে পাচ্ছে না। আমরাও তো এসে থাকতে পারি, হ্যাঁ অবশ্যই, আর এটা হাসির বিষয় না। আর আপনি শিখেই যাবেন। আপনি তো শিখেই যাচ্ছেন, আর ওনারা এই টাইপের মানুষ খুঁজে পাচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি হলো বাঙালি, দুইজনই বাঙালি, হ্যাঁ, বাংলা ভাষায় শেখার যে একটা মজা সেটা কিন্তু আর ইংরেজি ভাষায় শেখা নেই, হ্যাঁ, কোনো বিকল্প বাংলাটা বাংলা ছাড়া ওরকম সম্ভবই না। সম্ভবই না। তো যার কারণে আমি আসলে একটু কষ্ট হলেও ওনাদেরটা করাই আর কি, হ্যাঁ, আর আমার ফ্যামিলিকে আমি একেবারেই সময় দিতে পারি না। আমি আর সকাল শুরু হয় সকাল 7টা থেকে। বুঝাইবেন যে ফ্যামিলির জন্য তো করা। না না ওইটা বোঝে, এখন সকাল 7টা থেকে শুরু হয়, আমি বাসায় যাইতে যেতে রাত 11:30 বাজে, আর ওই দিন আপনাদের ক্লাস 11টার সময় নিচ্ছি না। ফ্যামিলির সাথে সুসম্পর্ক খুব ভালো থাকে, আপনার মতো এরকম বলবে না না আচ্ছা আচ্ছা না। স্যার আপনি একটা কি স্যার আমাদের যে মনে করেন এক্সট্রা কিছু টাকা যেমন হিরো হ্যাঁ এই রিলেটেড কিছু ভিডিও করার পর আপনি ওইটা দিয়ে আপনি আমি টাইম দিয়ে দেখছি সবাই দেখছে, সবাই আচ্ছা দেখি কি করা যায়। ও বিজ্ঞানকে এক ছোট কথাই বললো আচ্ছা আজকের অফিসিয়ালি ক্লাসটা শেষ করতেছি, আমি এটা রেকর্ডিং অফ করে দিচ্ছি, হ্যাঁ ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব।